শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রততে আজকে রেখা পাত্র। রেখা, আপনাকে স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। আমি প্রথমেই রেখা, আপনার পরিচয় এখন কি দেব? আপনার সঙ্গে শেষ যখন দেখা হয়েছিল তখন বসিরহাট লোকসভা নির্বাচনে আপনি লোকসভা নির্বাচনে বসিরহাটের প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টির। এখন কি তাহলে বলবো মানে রেখা পাত্র বিজেপি নেত্রী? দেখুন দাদা, আমি সন্দেশকালের থেকে সেই আন্দোলনকারী রেখাপাত্র ছিলাম, এখনও সেই আন্দোলনকারী রেখাপাত্রই আছি। শুধু দেখুন, মাননীয় আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী আমাকে বসিরহাট লোকসভার সিটটা আমাকে দিয়েছিলেন, সেখানকার প্রার্থী করেছিলেন। সেখান থেকেই হয়তো মানুষের কাছে আমি বসিরহাট লোকসভার প্রার্থী আছি, কিন্তু আমি সন্দেশকালীর থেকে আমি নিজের থেকে এখনও অবধি সেই আন্দোলনকারী রেখাপাত্রই আছি। কোথাও মনে হচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনার পরাজয় কোথাও একটা আপনার রাজনৈতিক ক্যারিয়ারে ছাপ ফেললো? দেখুন দাদা, খেলায় হার জিত আছে, তবে এই খেলাটা যেন অন্য রকম হয়ে গেল। যেন একটা সোজা রাস্তার ঠিক শেষে এসে যেন খেলাটা ঘুরিয়ে দেওয়া হলো। যেমন সন্দেশখালি ঠিক 2011 থেকে যে অত্যাচার আমরা সহ্য করে এসেছি, ঠিক সেই রকম অত্যাচার টাইপেরই কিছু ওরা করলো। সেটা করলো ইভিএম বাস্কর সাথে ওরা লুটপাট করলো, আর করে আজকের এই বসিরহাট লোকসভা থেকে আমাকে হারালো। ঠিক আছে, কোনো ব্যাপার না, লড়াই আমাদের চলবে, এরকম হার জিত থাকে, রাজনীতি ক্ষেত্রে এরকম হার জিত থাকে, সেটা আমরা মেনে নিয়েছি। আগামী দিনে আরও লড়াইটা আরও শক্ত হলো। রেখা পাত্র কি তাহলে সন্দেশখালিতে হেরে গেল, মানে নির্বাচনে জিতেও হেরে গেল? দেখুন, হয়তো লোকসভা কেন্দ্রের থেকে হেরেছি, কিন্তু সেই আমার সন্দেশখালি বিধানসভার থেকে সেই লড়াই থেকে কিন্তু আমরা এগিয়ে আছি। অবশ্যই, আমি সেটাই বলছি যে আপনি বিধানসভায় অর্থাৎ সন্দেশখালী বিধানসভায় আপনি জিতেছেন, কিন্তু জিতেও কি হেরে গেলেন আসলে? দেখুন, বসিরহাট লোকসভাটা আমাদের যেভাবে চুগলি করে আমাদেরকে হারানো হলো, কিন্তু সন্দেশখালী বিধানসভার থেকে জিতে আছি, আর সেটা সন্দেশখালীর আন্দোলনকারী মা বোন সেই জায়গায় অ্যাক্টিভ ছিল, এখনও অ্যাক্টিভ আছে, তাই এখানে সন্দেশখালীর থেকে হারার কোনো প্রশ্নই ওঠে না। কোথাও কি মনে হচ্ছে যে আমরা তো নিজেরাই দেখলাম গঙ্গাধর বাবু তিনি এটি, যদিও তার সত্যতা আর প্লাস নিউজ যাচাই করেনি বা টাফটকে আমরা যাচাই করিনি, কিন্তু আমরা তো দেখলাম একটা স্পাই ক্যামে সেখানে তিনি বলছেন যে এই গোটা আন্দোলনটাই সাজানো। গঙ্গাধর কয়াল ভারতীয় জনতা পার্টির নেতা সেখানকার, আপনার সঙ্গে পরিচয় ছিল আগে থেকে? না, ওনার সাথে আমার তত পরিচয় ছিল না। আমি বসিরহাট লোকসভার প্রার্থী হওয়ার পরেই ওনার সাথে আমার পরিচয়। আর উনি যেটা বলেছেন আমরা জানি, কেননা আমাদের দেখুন, আমাদের 2011 থেকে আমরা যেভাবে নির্যাতিত হয়ে আসছি, নিপীড়িত হয়ে আসছি আজকে তৃণমূল বাহিনীর কাছে, সেই জায়গার থেকে আমরা একটাই কথা বলবো, এটা গঙ্গাধর কয়ালের কথা ছিলই না। এটা কিছু ঠিক তৃণমূলের যেভাবে আমাদের উপরে অত্যাচার করে এসেছে, ঠিক ওনাকে হয়তো ভয় দেখিয়ে এই জায়গার থেকে কিংবা কোনো একটা কিছুর একটা মানে ওনার পরে চাপ সৃষ্টি করে এটা করানো হয়েছে। আর আমরা তো বিশ্বাসই করি না, কেননা যেটা আমাদের উপর হয়েছে সেই জায়গা থেকে এটা আমাদের কাছে অবিশ্বাসযোগ্য একটা মানে যে আজকে যে রেকর্ডিংটা শুনিয়েছে ওনারা, সেটা আমাদের কাছে অবিশ্বাসযোগ্য। কিন্তু রেখার সন্দেশখালী কি তাহলে সত্যি হয়েছিল? এত প্রশ্ন উঠছে কেন যদি সত্যি না হয়ে থাকে? কি মনে হয়, একটা কি মিথ্যের ওপর দাঁড়িয়ে কোথাও কি শুধু নির্বাচনের জন্য সন্দেশখালী তৈরি হয়েছিল? দেখুন, কোনো দিনই না। আমাদের দেখুন, আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তখনই কিন্তু আমরা কোনো মতেই কিন্তু কোনো রাজনৈতিক রং আমাদের গায়ে ছিল না। আমরা কোনো রাজনৈতিক মানে পলিটিক্যাল কোনো পার্টির নেতাদের সহযোগিতা আমরা এটা করিনি, কেননা আমরা এটা যখনই আপনাদের কাছে আগেও বলেছি যে যখনই ইডি ঢুকেছিল, যখন শেখ শাহজাহানকে ওনাকে যখন তলব করেছিল, সেই মুহূর্তের থেকে আমরা একটা মনে বল পেয়েছিলাম যে আজকের আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই জায়গা থেকে হয়তো এইবার আমাদের সঠিক সময় এসেছে প্রতিবাদ করার। এই সময় যদি আমরা প্রতিবাদ না করি, আমরা আর কখনোই প্রতিবাদ করতে পারবো না। কারণ আমরা দীর্ঘদিন ধরে রাজ্যের পুলিশের কাছে খুব মানে হেনস্থা হয়েছি, খুব মানে ওনারা খুবই আমাদের ওপরে একটা টর্চারই বলতে পারেন, যে গেলে এফআইআর নেয় না, পরে ডাইরেক্ট বলে দেয় শেখ শাহজাহানের কাছে চলে যান, উত্তম সর্দারের কাছে চলে যান, এই শিবু হাজারার কাছে চলে যান। তাহলে রাজ্যের পুলিশ, একটা পুলিশের ডিউটি কি, যে একটা মানে একটা আসবে, একটা ভিকটিম আসবে, তার যে অভিযোগ থাকবে ওনারা এফআইআর নেবেন এবং এফআইআর দাস করবেন, ব্যাস। ওনারা আমাদেরকে
পাঠিয়ে দেন কোথায়? পলিটিক্যাল একটা রাজনীতির যারা টপ একদম পুরো বলতে পারেন ডন, তাদের কাছে পাঠিয়ে দেয়। তারা অত্যাচার করছে, তাদের কাছেই আমাদেরকে পাঠিয়ে দেয় আমাদের বিচার পাওয়ার জন্য। তাহলে এটাই দেখা যাচ্ছে যে আমরা এটা দেখে এটা শিখলাম যে সন্দেশখালীর আমাদের যে রাজ্য পুলিশের কাছ থেকে, সন্দেশখালীর থানার থেকে আমরা পুলিশের কাছ থেকে যে ব্যাপারটা পেয়েছি, সেখান থেকে এটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আমরা রাজ্যের পুলিশের কোনো সহযোগিতা পাবো না। রাজ্যের পুলিশের সহযোগিতা পাবে তৃণমূল কর্মীরা, তৃণমূলের যে পোষা গুন্ডা বাহিনীর আছে তারা পাবে, সাধারণ পাবলিক পাবে না। সাধারণ পাবলিক আজীবন ধরে অত্যাচারিত হবে, তাদের নিয়ে ছিনিমিনি খেলা হবে, তাদের সম্মানহানি করা হবে, তবুও তারা বিচার পাবে না। শেখ শাহজাহানের সঙ্গে কখনো আপনার মানে সামনাসামনি কথা বা দেখা হয়েছিল? অবশ্যই ডাইরেক্ট উনি ডাইরেক্ট লোক পাঠাতেন, আর আমরা যে ওনার যে টিএমসি যে মিটিং হতো সেখানে না গেলে উনি ওনার ভাড়া করা যে লোক তাদেরকে পাঠিয়ে দিতেন, আর পাঠিয়ে দেওয়ার পরে আমরা না গেলে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হতো। আমাদের বাচ্চাদের তাদেরকে মারার হুমকি দিত, আমাদের স্বামীদেরকে মারার হুমকি দিত, এমনকি আমাদের বলতো বাস্তু ছাড়া করে দেবে। এরকম হুমকি দিয়ে আমাদের লাস্টে আমরা কি করব? গরিব মানুষ, বাস্তু ছেড়ে কোথায় যাব? বাধ্য হয়ে আমাদের যেতে হতো। সেখানে ডাইরেক্ট আমাদের হুমকি দিত, যারা তৃণমূলের এই এতে না আসবে, মিছিলে যারা না আসবে, মিটিংয়ে যারা না আসবে, তাদেরকে সাদা থান ধরিয়ে দেওয়া হবে। তারপরও কয়েকবার সন্দেশখালীর মা বোন শুধু নয়, সেখানে আমরা সবাইয়ের একটা অভিযোগ যে আমাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমাদের সাথে এরকম নোংরা আচরণ আমরা কোনো দিন কারোর থেকে পাইনি। এমনকি আমরা এই আচরণের জন্য আমরা মুখ খুলতে পারি না। যখন মুখ খুলেছি তখন আমরা মিথ্যাবাদী হয়ে গেছি, আমরা বহিরাগত হয়ে গেছি। তাহলে সাধারণ মানুষ জনগণের ওপর অত্যাচার হবে, জনগণ মুখ খুললে জনগণ বহিরাগত হবে, জনগণ মিথ্যাবাদী হবে, জনগণ কলকাতার ভাড়া করা গুদাম পচা মানুষ হবে। তাহলে আমরা যদি গুদাম পচা মানুষ হবো, তাহলে আমাদের ডকুমেন্টস দেখে আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সন্দেশখালীতে আমরাও একটা আশায় ছিলাম যে মুখ্যমন্ত্রী আসবেন। আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি হয়তো জানেন না যে এনারা এই গুন্ডা বাহিনী, এই তৃণমূলের গুন্ডা বাহিনী এনারা এসব করছেন, কিন্তু যখন আজকের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সেই জায়গাটায় না আসলো, তখন আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এখানে মুখ্যমন্ত্রীর সহযোগিতাই হচ্ছে। আজকের দাঁড়িয়ে বলছি, এখনও অবধি সেই ফেব্রুয়ারির 4 তারিখ থেকে এখনও অবধি কিন্তু মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে পা রাখেনি। মুখ্যমন্ত্রী আগেও বলেছিল যে বসিরহাট লোকসভার থেকে যদি জিততে পারি সন্দেশখালী যাব, সন্দেশখালী বিধানসভায় যাব, কিন্তু এখনও যাননি। উনি জানেন যে আজকের যে অন্যায় করেছি সন্দেশখালীর মা বোনের সাথে, ওনার আসার মুখ নেই। অবশ্যই রেখা, আমি এবার প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা আমি যেভাবে আপনি আপনার মতো করে দিতে পারেন বা নাও দিতে পারেন। শেখ শাহজাহান রেখা পাত্রকে চেনেন? তার মানে অবশ্যই চেনেন বলেই তো এত ভয় পেয়ে গেছেন, চেনেন বলেই তো আজকের এই অপরাধ থেকে ঢাকার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানে ওনাকে ছাড়ানোর জন্য বড় বড় অ্যাডভোকেট থেকে নিয়ে শুরু করে বড় বড় লয়ার অবধি উনি মানে তাদেরকে টাকা খাবিয়ে তাদের দ্বারা ওনাকে জামিন করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দেখুন, পাপ যারা অন্যায় করে না তাদের সাজা হয়, আর সেটাই হয়েছে। প্রকৃত যে দোষী তার আমরা হয়তো একটু সহযোগিতা করি, মাথার উপরে ভগবান আছে, যে বলে না যাদের মাথার উপর কেউ থাকে না ভগবান থাকে। ভগবান, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো আমাদের সাথ দেয়নি, কিন্তু ভগবান আমাদের সাথ দিয়েছেন। অবশ্যই শেখ শাহজাহান এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তারাও কি তাহলে আপনাকে তো তখন তারাও ডেকেছিল? তখন অবশ্যই তাদের হাতে আমরা অত্যাচারিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমাদের সাথে যেটা হয়েছে তা সেই দিয়ে আমরা কিন্তু এফআইআর করেছি, আর সেটা অনেক পরে আন্দোলন করার পরে আমরা ফেব্রুয়ারির 7 তারিখে এফআইআর করেছিলাম। সেই এফআইআরের কিন্তু যখন আমরা 6 তারিখে যখন এফআইআর করি তখন আমাদেরকে রিসিপ্ট দেওয়া হয় না। আমাদেরকে বলা হয় যে রিসিপ্ট কালকের সকালে দেবো। আমরা রাত 4টে অবধি বসেছিলাম এফআইআর করে 6 তারিখ, কিন্তু আমাদের রিসিপ্ট দেওয়া হয়নি। তারপর 6 তারিখে আমরা 7 তারিখে যখন বেরোই, 7 তারিখে গিয়ে যখন আমরা জিজ্ঞাসা করে বলে কোনো এফআইআর আমাদের কাছে করা হয়নি। রাজ্যের পুলিশ সেখানে ডাইরেক্ট বলছে যে আমাদের সন্দেশখালী থানার বড়বাবু থেকে নিয়ে শুরু করে বলছে যে আমাদের থানায় রেখাপাত্র কোনো এফআইআর করেনি। তাহলে আমরা যে 6 তারিখে যে এফআইআরটা করলাম, সেই এফআইআরটা গেল কোথায়? আজকে 7 তারিখে গিয়ে যখন আমরা ভিড় করে, যখন পুরো সোশ্যাল মিডিয়া করে যখন আমরা গেলাম এফআইআর করতে, তখন এফআইআর নিল, তাও সেই রিসিপ্টটা দিতে আমাদেরকে দেরি করলো, কিন্তু আমরা রিসিপ্ট নিয়ে তারপর থানার থেকে বেরিয়েছিলাম। কিন্তু সিবিআই তো তদন্ত করছে, মনে হচ্ছে কি কোনো তদন্ত এগোচ্ছে? কেন্দ্রীয় এজেন্সি যারা তদন্ত করছে, মনে হচ্ছে কিছু হচ্ছে? দেখুন, এনারা তো প্রমাণ লুপাটের দিক থেকে স্মার্ট, খুবই স্মার্ট।
এনারা মানে কোনো কাজ এমন কাজ করেন যে সেই কাজের প্রমাণ ফেলেই রাখেন না। তার প্রমাণ আমরা এখন বা পুরো পশ্চিমবাংলার মানুষ পুরো খোলা চোখেই দেখছে। যেটা সন্দেশখালী এতদিন আমরা প্রতিবাদ করতে পারিনি, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল এতদিন কেন মুখ খোলেননি আপনারা, এতদিন কেন প্রতিবাদ করেননি, এতদিন কেন এফআইআর করেননি। এখন কি হচ্ছে একটা বিষয় যেটা হচ্ছে আজকে আরজিকর, যে আরজিকর যে আমাদের ডাক্তার বোনটিকে যেভাবে তাকে দর্শন করে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, যেভাবে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে, দেখুন সেখানেও দেখুন তড়িঘড়ি করে তার কেসটাকে, তার প্রমাণ লোপাট করছে, তাকে ধামাচাপা, সেই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বিচার চাই, আমাদের বোনের বিচার আমরা চাই। আজকে আমাদের সম্মান আমরা বাঁচাতে পারছি না, কালকে আমাদের ছোট ছোট কন্যা সন্তান আছে, তারা বড় হচ্ছে, তাদের কি করে, তাদের সম্মান কি করে আমরা বাঁচাবো, তারা রাস্তাঘাটে কি করে চলবে। আমরা বিচার চাই, আর যারা প্রকৃত অত্যাচার করেছে, যারা অপরাধী, তাদের শাস্তি চাই। আর এই আরজিকর যারা প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে তাদেরও প্রকৃত মানে তাদের পূর্ণ শাস্তি আমরা চাই। তার মানে আপনি বলছেন যে সন্দেশখালীতে যেভাবে প্রমাণ লোপাট হয়েছে, আপনি আরজি করের ঘটনা দেখে আপনি নিশ্চিত যে একইভাবে প্রমাণ লোপাট করা হয়? অবশ্যই অবশ্যই। আমরা কিন্তু এই পলিটিক্যাল বিষয় আমরা কিছুই বুঝতাম না, আজকের এই জায়গাটায় এসেছি বলে অল্প অল্প কিছু আমার মাথায় যেটা আসছে, আজকে এই আরজিকর সম্পর্কে যেটা দেখছি, যেটা জানছি, সেইখান থেকে আমার বিশেষ করে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। সন্দেশখালীর প্রমাণও কিন্তু এইভাবেই লোপাট করেছিল। এমনকি তৃণমূলের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে বলে এসেছিল যে আজকে সব রোহিঙ্গা ঢুকাচ্ছে বলে আমাদেরকে ভয় দেখিয়ে, পুরো সন্দেশখালীর মা বোনদেরকে ভয় দেখিয়ে, যে কালো টাকা ছিল, যে অগ্নি অস্ত্র ছিল, যে যে মানে যে বন্দুক, যে রাইফেল ওদের ছিল, বেআইনিভাবে রেখেছিল বম টম, সেইগুলো ওরা ওখান থেকে পাচার করতে সক্ষম হয়েছে। অবশ্যই আমি এই প্রশ্নে আসবো, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি তো জানেন যে বিভিন্ন পদমর্যাদার একটা বিরাট মহিলা পুলিশ বাহিনী পাঠানো হয়েছিল সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য পুলিশের পক্ষ থেকে সন্দেশখালীতে, এবং সেই সময় কিন্তু একের পর এক অভিযোগও দায়ের হয়। কোথাও কি আমি রাজনীতির বাইরে বেরিয়ে জিজ্ঞেস করব, এই যে 10 জন মহিলা বা বেশ কিছু মহিলা আধিকারিক বিভিন্ন পদমর্যাদা, সেখানে আইজি, ডিআইজি, এসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এই যে মহিলা প্রমিলা যে বাহিনী গেল, সেই সময়ই তো অনেকগুলো অভিযোগ দায়ের হলো। কোথাও কি মনে হচ্ছে যে এই যে মহিলা পুলিশের দল গিয়েছিল তাদের একটা বিরাট অবদান আছে? অবশ্যই, ওনাদের মিথ্যা বলবো না আমরা, ওনারা প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আর ওনারা যেভাবে সহযোগিতা করে, ওনাদের সামনেও আমাদের, যেহেতু আমাদের সন্দেশখালী থানা রাজ্য পুলিশের থেকে আমরা যে ব্যাপারটা পেয়েছি, সেখান থেকে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে এনারাও আসে, এনারাও হয়তো এদের সাথে মিলে আছে। এই ক্ষেত্রে ওনাদের সামনে আমরা আসতে চাইছিলাম না। দেখা যাচ্ছে ওনারা আসলেও দেখা করতো আমাদেরকে মিথ্যে কেস দিয়ে অ্যারেস্ট করে নেবে, নিয়ে আমাদের উপরে টর্চার করবে। এই ভেবে আমরা কিন্তু রাতের পর রাত রাস্তায় রাস্তায় কাটিয়েছি, রাতের পর রাত বাগানে আগানে কাটিয়েছি আমরা। তারপরে যখন এই দিদিরা, যে এই পুলিশ বাহিনী যে দিদিরা গেছিল, এনারা কিন্তু আমাদের এফআইআর নিয়েছিল, আমাদের সাথে যে প্রকৃত যে ঘটনা ঘটেছিল সেটা আমরা ওনাদের কাছে খুলে বলেছিলাম, ওরা এফআইআর করেছে, কিন্তু সেটাও কিন্তু মিথ্যে প্রমাণ করে দিয়েছে। সেটাও ওনাদেরও কিন্তু মিথ্যে প্রমাণ করে ওনাদেরকেও কিন্তু এখান থেকে আর এক জায়গায় ট্রান্সফার করে দিয়েছে, যেহেতু ওনারা সত্যের হয়ে লড়তে এসেছিল। ওনারা একটা পুলিশ অফিসার নয়, ওনারা একটা মহিলা হয়ে মহিলার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল, যেটা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী করতে পারেননি, সেটাই ওনারা করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওনাদের সেই জায়গার থেকে দেখা যাচ্ছে কেউ উচ্চ পদে আছে, তাকে আরও নিচু পদে তাকে লাভিয়ে দেওয়া হয়েছে। যে প্রকৃত ভালো কাজ করেছে তাকে আরেক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এরকমভাবে তাদের উপরে অত্যাচার করা হয়েছে। তার মানে কোথাও এটা আশার আলো যে মহিলা পুলিশ অফিসাররা, তারা যদি সংখ্যায় বেশি হন, তারা তাহলে মহিলাদের কথা শুনতে চেষ্টা করে, চাপকে উপেক্ষা করে। অবশ্যই কিছু কিছু মহিলা পুলিশ অফিসারেরা আছে, তারা প্রকৃত যারা মানুষের মা বোনের দুঃখ বোঝেন, কষ্ট বোঝেন, যে ওনাদের মনে কোথাও এইটুকু বাঁচিয়ে রেখেছেন যে আমাদের ডিউটি, আমরা পুলিশের চাকরি করার আগে, আমরা পুলিশ হওয়ার আগে, এই বর্দিটা পড়ার আগে আমরা একজন মহিলা, একজন মা, সেই মনোভাবনাটা যে পুলিশ অফিসার, মহিলা পুলিশ অফিসার ভেতরে আছে না, তারাই ঠিক সঠিক কাজ করতে তারা সক্ষম হন। কিন্তু সক্ষম হয়েও বিশেষ করে আমাদের রাজ্যে তার কোনো মূল্য দেওয়া হয় না, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, নাহলে তাকে তার চাকরির থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
এরকম ভাবে অত্যাচার করা হয়। অবশ্যই আমি একবার পুরনো প্রশ্নে চলে যাচ্ছি। যখন আপনি শোনেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন, আমরা সবাই শুনেছি যে বিভিন্ন সময় বলা হয় কি যে সন্দেশখালিতে আদৌ কিছু হয়নি, রেখা পাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা নির্বাচনে লড়াই করবে এবং গোটা পশ্চিমবাংলায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সন্দেশখালির মা বোনেদের কোনো রকম সম্মান নেই, এবং এই পুরো বিষয়টা বানানো এবং এই পুরো বিষয়টা বানিয়ে আপনারা প্রচার করেছেন লোকসভা নির্বাচনের আগে। এই কথা শুনলে তখন আপনার কি মনে হয়? দেখুন, এই কথা শুনলে তো যে আমাদের এইটা ভেবে খুব মানে মাথা নিচু হয়ে যায় যে এত অত্যাচারের পরেও, এত অত্যাচারিত হয়েছি, এত নিপীড়িত হয়েছি হওয়ার পরেও যে এই কথাটা বলছেন যে সন্দেশখালীর মা বোনেরা মিথ্যে কেস করেছেন, মিথ্যে কেস করেছেন। আমাদের এই রাজ্যে বাস করে, যেখানে কিনা একটা মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজ্যে আমরা বাস করে আজকের আমাদের মাথা নিচু হয়ে যায়। আমাদের লজ্জা করছে যে আমরা এরকম একটা রাজ্যে বসবাস করছি, আমরা এরকম একটা রাজ্যের বাসিন্দার বলে আমাদের সত্যি আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। আমরা এই ভয় পাচ্ছি, এখন অবধি এই ভয় পেয়ে আসছি যে আজকের আমাদের সাথে যেটা হয়েছে সেটাও তড়িঘড়ি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনও করছেন। আর এখনও অবধি সন্দেশখালীর বুকে সেই একইভাবে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে, তার অনুগামীরাও অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখনও সেই তাদের সাথে আমরা বলেছিলাম আগেও যে এখনও অবধি তার সেই তৃণমূলের ছোটোখাটো যে শেখ শাহজাহানের আছে তারা এখনোভাবে সেই একইভাবে মা বোনেদের উপরে সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে। আর ঠিক একইভাবেই কিন্তু সন্ত্রাসী চালিয়ে যাচ্ছে। কালকেরে আমরা একটা ওখানে একটা বিক্ষোভ মিছিল দেখেছিলাম এই আরজি কর সম্পর্কে, কিন্তু সেইখান থেকে যখন আন্দোলনকারী মা বোনেরা সেই মিছিল শেষ করে তারা যখন বাড়িতে গেছিলো, তাদের বাড়িতে বাড়িতে হুমকি গেছে যে যারা যারা গেছে তাদেরকে এমন কেস দেওয়া হবে যে তারা সারা জীবন জেলের পেছনে তারা তাদের জেল খাটতে খাটতে তাদের জীবন চলে যাবে, তারা কোনোদিন বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাবে না। আপনি বলছেন সন্দেশখালীতে আরজি করের এই ঘটনার প্রতিবাদে যে মিছিলে আমাদের মা বোন যারা বেরিয়েছিলেন তাদের প্রত্যেকে হুমকির মুখে পড়তে হয়েছে? অবশ্যই অবশ্যই, সেটা কিন্তু শুধু আমার সন্দেশখালী বলে নয়, এই রাজ্যে, শুধু এই রাজ্যে বলা ভুল, ভিন রাজ্যের থেকেও মানুষ কিন্তু মা বোনেরা ভাইয়েরা যেভাবে প্রতিবাদ করছে প্রত্যেকের কাছে কিন্তু একইভাবে কিন্তু হুমকি যাচ্ছে। তাকে হয়তো তাকে এইভাবে হুমকি যাচ্ছে, সে ঠিক ওই বোনটিকে যেভাবে তারা মেরেছে ঠিক সেইভাবে তাকেও মারবে, এই হুমকিটা কিন্তু গেছে। সেটা কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াও দেখছি, আর আমরা কিন্তু সবসময়ের জন্যে আমরা ইউটিউবে দেখছি। মানে আপনি বলছেন সন্দেশখালীতে আরজি করের জন্য পথে নামলে এই কথা শুনতে হচ্ছে যে আরজি করে যে নির্মমভাবে নারকীয়ভাবে যে অত্যাচার করে ধর্ষণ করে খুন হয়েছে সেই পরিণতি হবে যারা মিছিলে গিয়েছেন, এমন হুমকি দিচ্ছেন কেউ কেউ? অবশ্যই অবশ্যই, তৃণমূলের থেকে এই হুমকিটা আসছে। আর সেই বোনেরা কিন্তু ডাইরেক্ট কিন্তু লাইভ করে বলছে যে আমরা আজকের এই বোনটির বিচারের জন্য আমরা যারা রাস্তায় লেবেছি, আজকে যারা রাত দখলের দায়িত্ব নিয়েছি, আমরা আজকের এই বোনটার বিচার পাই দেওয়ার জন্য, তার জন্য আজকের আমাদের ঘরে হুমকি আসছে যে ঠিক ওই একই পরিণতি হবে তোমাদেরও। তাহলে এখানে আপনি বলছেন তাহলে এখনো মানে শেখ শাহজাহান এবং অন্যান্য ওদের যারা সঙ্গী সাথী তারা জেলের ভেতরে থাকলেও এখনো একই ক্ষমতা? অবশ্যই অবশ্যই, যে রাজ্যে আমাদের রাজ্যে যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী আছে, উনি যেহেতু জনগণের কাজে লাগেন না, যে গুন্ডা বাহিনীদের যিনি আশ্রয় দেন, আর বাইরের থেকে হিন্দু রাজ্যে বলা ভুল, এখানে যেমন হিন্দু সম্প্রদায় আছে তেমন মুসলিম সম্প্রদায়ও আছে। তো সবাইকে আমি বলবো, যেমন উনি হিন্দু মা বোনেদের কষ্টে দুঃখে ওনাদের পাশে যেতে পারেন না, কিন্তু দেখুন বাইরের থেকে রোহিঙ্গা আসলে তাদের কিন্তু সাথ দিতে কিন্তু একদম পুরো এক পায়ে প্রস্তুতি। উনি কি বলেছেন যে আমার দরজায় কড়া নাড়লে আমি দরজা খুলে দেবো, আমার দরজায় যদি কড়া নাড়ে আমি তাদের জন্য, তাদের আশ্রয় দেওয়ার জন্য আমি আছি। তাহলে উনি আজকের হিন্দু মা বোন, এত হিন্দু মা বোন, দেখুন আজকের আমি একটা অন্য বিষয়ে যাচ্ছি যে বাংলাদেশে যে আমাদের যে সংখ্যালঘু যে হিন্দু মা বোনেরা পরিবারেরা যারা এত পরিমাণে অত্যাচারিত হয়েছে, তাদের পরিবার পুরো এত মানে নারকীয়ভাবে যে ওদেরকে হত্যা করেছে, পুরো ফ্যামিলিকে, বাচ্চার থেকে নিয়ে তার পুরো পরিবারটাকে, মা বাবা পুরো পরিবারটাকে যেভাবে তাদেরকে হত্যা করলো, সেখানে কিন্তু একবারও কিন্তু বার্তা দেননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমরা আছি ওদের পাশে আমরা আছি কি থাকবো। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তো ভারতবর্ষের ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী। আপনার কি মনে হয় না যে সেক্ষেত্রে তো শুধু রাজ্য সরকার কেন, কেন্দ্র সরকারকেও তো দোষারোপ করব? দেখুন,
সেটা আমি দেখুন আজকে আমি এই যেখান থেকে করে আমি এই কয়েক মাসে আমি ভারতীয় জনতা পার্টি যতটুকু দেখেছি, ওনাদের যতটুকু ব্যবহার দেখেছি আমাদের আন্দোলনের থেকে নিয়ে শুরু করে, তো এখানে দোষারোপ যদি ওনাদের ওপরে যায় সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য যাবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকের এইরকম একটা কাণ্ড ক্লপের জন্যেই, আর উনি যে আজকের এই রাজ্যের যে মানুষের পাশে নেই, আজকে সত্যিই তো আজকে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই দোষটা করে, অবশ্যই তার ওপরে যারা আছেন তাদের ওপরে অবশ্যই দোষ যাবেন। কিন্তু আমরা সেই জনগণের কাছে একটাই আমার একটাই কথা হচ্ছে যে যে প্রকৃত দোষ করছে তার দিকেই আঙুলটা তোলাটা আমাদের হয়তো সঠিক বিষয়টা হবে। বারবার সন্দেশখালী রেখা পাত্র বলছি, কিন্তু সন্দেশখালীতে তো আগের মতো আর থাকা হয় না। না, থাকা হয় না। এইদিকেই একটা ছোটোখাটো মানে কাজ করে আমার স্বামী, সেখানেই থাকি। এটা কি ভয়, মানে কোনো ভয় আছে? অবশ্যই ভয় তো আছেই, কেননা ওরা যেভাবে হিংস্র পশুই বলতে পারেন, হিংস্র পশুর মতো যেভাবে মা বোনের ওপরে মানে হামলা করছে, যেভাবে মা বোনকে যেভাবে ওরা ধর্ষণ করছে, তা এখানে থেকে আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে, তাদের নিরাপত্তার জন্য আজকের আমার স্বামী এখানে কলকাতার মধ্যে কাজ করছে। আমরা সেখানে ছোটোখাটো একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে সেখানে আছি। না, কিন্তু আমি একটা কথা বলি, এই প্রশ্নটা আপনার কাছে শুনবো, কিন্তু এই যে আপনি একটা ঘর ভাড়া নিয়ে এখানে রয়েছেন, এটা কি তাহলে ধরে নেব সন্দেশখালীতে আপনি একা বা আপনার স্বামী আর আপনি একা যেতে পারবেন না, আপনাদের রক্ষী নিয়েই যেতে হবে? দেখুন, রক্ষী আছে বলেই কিন্তু আজকের সেন্ট্রাল বাহিনী আছে বলেই কিন্তু আমরা সুরক্ষিত আছি। আর সন্দেশখালী শুধু আমার নয়, এরকম প্রায় কিছু কিছু আমাদের দিদি মায়েরা মুখ খুলেছিল, তারা প্রতিবাদ করেছিল সামনে এসে, তাদেরও কিন্তু জীবন সংশয়, তাদেরকেও কিন্তু সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, তাদেরকেও কিন্তু সিকিউরিটি দেওয়া হয়েছে। তারা কিন্তু একই কথা বলছে যে রেখাদি আজকের আমাদের হয়তো এই সিকিউরিটি দেওয়া হয়েছে বলে আমরা নিরাপদ আছি, এই সিকিউরিটি উঠে গেলেই আমাদের দেখো আমাদের হয়তো খবরের কাগজের পাতায় একদিন চেপে উঠবে যে যে অমুক বাড়ির বই ও মার্ডার হয়ে গেছে, ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হয়েছে। তারাও ভয় রেখা, আমি তো সোজাসুজি জিজ্ঞেস করতে চাইছি, এই যে বারবার ধর্ষণের অভিযোগ আনা হয়, মাম্পি দাস আপনি তো জানেনই, তাকে তো মানে আইনি জটিলতায়ও পড়তে হয়েছে, অনেকে বলছেন জোর করে সই করানো হচ্ছে, ধর্ষণের অভিযোগই নেই। সত্যি কি সন্দেশখালীতে ধর্ষণ হয়েছে? তাহলে এই অভিযোগগুলো করছে কেন মানুষ? অবশ্যই অবশ্যই, শুধু দেখুন সন্দেশখালীর এত অত্যাচার শুধু ধর্ষণ বলে নয়, ধর্ষণ থেকে নিয়ে শুরু করে তাদের ওপরে, তাদের ফ্যামিলির ওপরে, তাদের সন্তানেদের ওপরে পর্যন্ত অত্যাচার করার হুমকি এসেছে। শুধু মা বোনরা ধর্ষিতা হয়েছে তা নয়, তাদের সন্তানেদের ওপরেও অত্যাচার করা হয়েছে। তাদের সন্তান, তাদের স্বামীরা যে কাজটা করে, তাদের সেই কাজে গেলে বলা হয়েছে যে ওই বাড়ির ছেলে যদি কাজে আসে ওকে কাজে নেওয়া হবে না, ও প্রতিবাদ করেছে ওকে কোনো কাজ দেওয়া হবে না, ওকে না খাইয়ে মারা হবে। ও এইরকম অত্যাচারেরও কিন্তু শিকার হয়েছে কিন্তু আমাদের সন্দেশখালীর পরিবার, যে পরিবারগুলো এখনও অবধি লড়াই করছে, তারা কিন্তু এখনও কিন্তু সেই রাজ্যের পুলিশ কিন্তু আগামীকাল আমরা যে এটা করেছি, একটা বিক্ষোভ মিছিল এই আরজি কল নিয়ে করেছি, সেইখান থেকে সেই আন্দোলনকারী মা বোনেরা ফোন করে বলছে যে তৃণমূলের বাড়ির এরকম মা বোনেরা এসে এরকম রাস্তায় দাঁড়িয়ে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছে, তারপরেও রাত্রে পুলিশ এসে পুরো বাড়ি ঘরে এসে টর্চার করছে। আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না দিদি, আমরা এর বাড়ি ওর বাড়ি লুকিয়ে আছি। তাহলে এখানে বুঝতে হবে এখনও অবধি যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা সন্দেশখালীর বুকে অত্যাচার করে আসছে, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এরা একটা এতটা দুর্নীতির সাথে, এতটা মানে এই রাজনীতিটা এতটা দুর্নীতি মানে গ্রস্ত করে ফেলেছে যে এই দুর্নীতির থেকে বেরিয়ে আসলে এদের আসল চেহারাটা মানুষের সামনে চলে আসবে কি আসছে, কিন্তু তবু এরা তড়িঘড়ি করে সেটাকে দামাচাপা দিচ্ছেনি। কিন্তু আমরা কিন্তু আরজিকর এই ঘটনাটা কিন্তু আমরা বিচার না পেলে পাওয়া অবধি আমরা রাস্তা অবশ্যই আমি এই বিষয়ে তো যাবোই, আরজিকরের বিষয়ে যেতেই হবে। গোটা বাংলা, গোটা দেশ, প্রত্যেকে, সারা পৃথিবীতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার তীব্র নিন্দা করেছে। আমি একটা প্রশ্ন করছি, আমি অন্য বিষয়ে জিজ্ঞেস করছি না। দেখুন, আমি দেখছি যে আপনার ধরুন এই ডান গালে একটা দাগ আছে, এটা আগেও দেখছিলাম দাগটা, এটা কি সত্যি কোনো মারের দৃশ্য, মানে মারের জন্য? হ্যাঁ, আপনারা জানেন সেটা, আমি এর আগেও আপনার এখানে একবার বাইট দিয়েছি। আমাকে ফেব্রুয়ারির 7 তারিখে ওনারা একটা
আমরা যে সকাল সকাল এরকম দুপুর 3:30 নাগাদ আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমার ছোট ছোট বাচ্চা 3-3.5 বছরের বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি স্নান করছিলাম, কিন্তু আমি একটা মিছিলের আওয়াজ শুনে, যেহেতু আমাদের সন্দেশখালী যখন আন্দোলনকারী মা বোনেরা বেরোবে, আর সেটা প্রথমেই বেরোবে কিন্তু ওই আমাদের কলোনি পাড়ার থেকেই বেরোবে, কিন্তু সেই দিন আমাদের আন্দোলনটা বেরোয়নি, বেরোতো দুপুরের পরে। কি আমরা এই ভেবে আমরা বাড়ির কাজ করে সে চান টান করে মানে করছিলাম, সেই সময় এরকম একটা বিক্ষোভ মিছিলের আওয়াজ শুনে আমি রাস্তার উপরে গেছিলাম, গিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে বাচ্চাটার কাছে পৌঁছাতে পারিনি, সেই তৃণমূল বাহিনীর সেই মিছিলের ভেতরে আমি পড়লাম, এবং ওখানে আমাকে শিবু হাজরার এটা মানে ওনার কথা মতো যে আন্দোলনটা বেরিয়েছিল আর তাদের সেই মানে আপনি বলছেন মিছিলটা বেরিয়েছিল, মিছিল থেকে শিবু হাজরা নির্দেশেই আপনাকে মারা হয়েছে? হ্যাঁ, নির্দেশেই কিন্তু এই মিছিলটা বেরিয়েছিল, শিবু হাজরার নির্দেশে উত্তম সর্দার আমার হাত ধরে টেনে রাস্তায় ফেলে, আমার চুল ধরে টানে, আমার শাড়ি ধরে টানে, আর সেখানে কিন্তু আমাকে শুধু ওনার হাতে অনেকগুলো আংটিও আছে, শুধু চড় মেরে আমার মুখ ফাটিয়ে দিয়েছে, তাই না? রাস্তার মধ্যে পুরো ঢালাই রাস্তা, এই রাস্তার ভিতরেও কিন্তু আমাকে চুল ধরে কিন্তু টেনেছিল, আমার পুরো এই গলার এক সাইড পুরো ফ্র্যাকচার হয়ে গেছিল, এমনকি আমি ডাক্তারের কাছে যেতে পারিনি। তাহলে কি আপনি বলছেন আপনার গালে যে আমরা ছাপ দেখতে পাচ্ছি যে দাগটা, এটা হচ্ছে শিবু হাজরার আংটির ছাপ? উত্তম সর্দারের, আর নির্দেশ দিয়েছিলেন শিবু হাজরা এবং শেখ শাহজাহানের নির্দেশে এগুলো হয়েছে। এই মারের পর আপনি কি তৎক্ষণাৎ পুলিশের কাছে গিয়েছিলেন? দেখুন, পুলিশের কাছে আমরা সেই দিনেই গেছিলাম, যে আমাকে মারার পরে আমরা এফআইআর লিখাতে গেছিলাম, সেই 7 তারিখেই আমরা তার বিরুদ্ধে আমরা একটা মিছিল বার করি। আমাকে যখন মারে, আশেপাশে আমার যে পরিবারগুলো আছে তারা কিন্তু আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিলেও আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে এই মুহূর্তে যদি আমরা এত অত্যাচারের শিকার হয়েছি, তারপরেও আমরা বিচার পাই না, আর এই মুহূর্তে যদি আমরা এফআইআর না করি, আমরা যদি থানায় না যাই, আমরা কিন্তু বিচার পাবো না। আমরা থানায় যাই, গিয়ে এফআইআর করি, এবং আমাদেরকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমাকে বলা হয়েছিল যাকে মেরেছে সেই আসবে, আদার্স কেউ আসবে না, কিন্তু আমি একা গেলে ওখানে আমাকে হুমকানো হতো এবং এফআইআর নেওয়া হতো না, এবং আমাকে ভয় দেখানো হতো। ওই জন্য আমি সেখানে মিডিয়া এবং আন্দোলনকারী মা বোনেদেরকে নিয়েই কিন্তু ঢোকার জন্য চেষ্টা করেছিলাম। সেখানে আমাদেরকে বলা হয়েছিল আন্দোলনকারী মা 6 থেকে 7 জন আসবে, এসে এটা করাবে, সোশ্যাল মিডিয়া আসতে পারবে না। ঢোকার পরে আমরা এফআইআর করি, আমাদের এফআইআর রিসিভ নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তারপরে কিন্তু আমাদেরকে আমাদের সন্দেশখালী থানা জানে যে মেরেছে একটা মহিলাকে, এত মানে এতটা মানে করে মেরেছে যে তাকে ডাক্তারে পর্যন্ত একবারও নিয়ে যাওয়ার ওরা ওই কথাটা উল্লেখ করলো। মানে আপনি বলছেন আপনাকে মেরেছে, আপনার এখানে দাগগুলো রয়েছে, এবং উত্তম সর্দারের হাতে যে আঙুলে যে আংটিগুলো রয়েছে তার দাগগুলোই, এই দাগগুলো এখন অনেকটা আগের থেকে অবশ্য অনেকটা হালকা। তাহলে এই ঘটনার কোনো মেডিকেল করানো হয়নি? পুলিশ না, করানো হয়নি, আমাকে ডাক্তার থেকে কোনো মেডিকেল করায়নি, হসপিটাল থেকেও করায়নি। তারপর যখন দিল্লি থেকে যখন রেখা শর্মা দিদি যখন আসে, উনি এসে আমাদেরকে নিয়ে বসে, আন্দোলনকারী মা বোনদেরকে নিয়ে, উনিও একটা মানে এফআইআর নিচ্ছিল, যে আমি নিজে এসেছি, আমি নিজে দায়িত্ব করে এফআইআর লিখাতে চাই বলে উনি বসে বলে, রেখা তোমার মুখে কিসের দাগ? আমি ওনাকে বললাম, দিদি এরকম 7 তারিখে আমাদেরকে এরকম ওনারা একটা বিক্ষোভ মিছিল বার করে আমাদেরকে মারধর করে, এরকম আমাকে রাস্তায় ফেলে তার দাগ। তখনই পুরো সেফটি হয়ে গেছিলো, পুরো এগুলো পুরো মানে কি বলবো, এতটা ঘা হয়ে গেছিলো যে উনি দেখে সেই সঙ্গে সঙ্গে আমাদের সন্দেশখালী প্রাইভেট মাতৃসদন বলে একটা হসপিটাল আছে, সেখান থেকে প্রাইভেট ডাক্তার ডেকে ওনার থেকে কয়েকটা ওষুধ এবং একটা মলম লাগানোর জন্য নিয়েছিল। উনিই আমাকে ডাক্তার দেখিয়েছিল, কিন্তু আমাদের রাজ্যের পুলিশ আমাদের পাশে আসেনি, কিন্তু এটা নিয়ে মেডিকেলকেও করায়নি। কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই আরজি করের ঘটনাতে যেভাবে গোটা দেশ, রাজ্য বটেই, শহর বটে, গোটা পৃথিবীতে যেখানে যেখানে ভারতীয়রা আছে বা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ জানছে, তারা এর প্রতিবাদ করছেন, বিচার চাইছে, কোথাও কি মনে হচ্ছে যে যদি সত্যি আপনাদের ঘটনাগুলো, আমি ধরেই নিচ্ছি সত্যি, ধরে নিয়েই প্রশ্ন করছি, যে সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে যে আরজি করের ঘটনা, সন্দেশখালীর ঘটনা, এই ঘটনাগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা? দেখুন, কখনোই বিচ্ছিন্ন হতে পারে না। সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছিল, সন্দেশখালীর মা বোন, গ্রাম অঞ্চলের মা বোনেরা সম্মানটা আগে দেখে, নিজের সম্মানহানির কথাটা তারা প্রকাশ্যে বলতে পারেন না। তারা যখনই বলতে গেছেন, তারা কিন্তু সেখান থেকে কিন্তু বঞ্চিত হয়েছেন। যে রাজ্যের পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, সেই রাজ্যের পুলিশ আমাদের সহযোগিতা করেননি।
কিন্তু আমরা একটা জিনিস আমাদের সন্দেশখালীর থেকে আমরা বিচার না পেলেও আমরা কিন্তু একটা বিষয় দেখে কিন্তু আমরা সত্যিই আমরা খুশি হয়েছি। আর একটু আশ্বস্তি পাচ্ছি যে আজকের পুরো রাজ্য রাস্তায় নেমে এসেছে, পুরো রাজ্যের মা বোনেরা আজকের এই আরজিকর হসপিটালে যে বোনটাকে, যাকে এতটা নৃশংস অত্যাচার করে তাকে হত্যা করা হলো, তাকে ধর্ষণ করে, এই বিষয় পুরো রাজ্য ভেঙে পড়েছে আজকে রাস্তায়। আমাদের মনে হচ্ছে যে আগামী দিন অবশ্যই এটা একটা আশার আলো, আর আমরা এই বোনের বিচার অবশ্যই পাবো, এটা আমাদের আশা আছে। আর যেখানে সিবিআই আছে সেখানে তো অবশ্যই আমরা আশা রাখছি, যতই তড়িঘড়ি করে ওনারা প্রমাণ লুপাট করুক, তবুও যারা অপরাধী, এই সন্দীপ ঘোষের থেকে শুরু করে এই সিভিক ভলেন্টিয়ার, শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, এর সাথে যে আরও যারা দোষী, যারা প্রমাণ লুপাট করেছে, প্রত্যেকের সাজা চাই, কঠোরতম সাজা চাই এরা এমন সাজা দেওয়া হোক যে পরে দ্বিতীয় দিন কোনো মা বোনের দিকে চোখ তুলে তাকাতে যেন ওরা ভয়ে যেন কেঁপে ওঠে। আমি রেখা এখানে একটা প্রশ্ন করছি, দেখুন সন্দেশখালী ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে, এগুলো ভুলে যান। আপনি যা বয়ান বা আপনি যা অভিযোগ করেন তাতে আপনি নিজেও তো একজন অত্যাচারিত, আপনার তো গায়ে তো মানে এখনও তো দাগ রয়ে গেছে আপনি যে কথা বলছেন। আপনি যখন প্রথম শুনলেন আরজিকরের ঘটনাটা তখন ভেঙে পড়েছিলেন? অবশ্যই কষ্ট লাগছিল যে আজকের আমরা সন্দেশখালীর মা বোনেরা এত অত্যাচারিত হবার পরে আজকের আমরা বিচার পাইনি। আজকের এই বোনটা, এ তো একটা বাবা যে সেলাই মেশিনের কাজ করে তার সন্তানকে এত কষ্ট করে পরিশ্রম করে মানুষ করেছে, ডাক্তার করেছে, আজকে সন্দেশখালীর সাধারণ মা বোনের উপরে এত অত্যাচার হয়েছে। আজকের কিনা এই রাজ্যেরই যে জনগণের একটা পরিষেবা দিতে এসেছে যে ডাক্তার, তাদের পাশে থেকে তাদের সঠিক চিকিৎসা এর থেকে যাদের যে জনগণের যে দায়িত্বে উনি যে দায়িত্বটা নিয়ে যে আজকের যে ডাক্তারি পড়েছিল, যে ডাক্তারি মানে উনি যে দায়িত্বটা পালন করতে এসেছিল, সেই জায়গাতে এসে তাকেও কিন্তু সেই একইভাবে অত্যাচারিত করে, তাকে সেই ধর্ষণ করে, তাকে সেই নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। সেই জায়গা থেকে আমাদের তো অবশ্যই কষ্ট লেগেছে। আমরা দেখুন আমাদের চোখে অবশ্যই আমাদের জল এসেছে, আমরা এই বিষয়টা দেখে আমাদের প্রতি মুহূর্তে আমাদের চোখের থেকে জল এসেছে। আমরা এর বিচার চাই, প্রকৃত দোষী যে তার শাস্তি চাই, এবং যারা এই প্রমাণ তড়িঘড়ি করে যে প্রমাণ লোপাট করেছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং এদের মাথার উপরে যে প্রকৃত হাত রেখে এইসব করিয়েছে, তার আমরা শাস্তি চাই। কোথাও আমি আপনাকে জিজ্ঞেস করবো, সিবিআই তদন্ত তো আপনিও দেখলেন সন্দেশখালীতে, এবং আরজিকরের ঘটনার সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআইয়ের ওপর কি সত্যি, আমি বিজেপি নেত্রী বা বিজেপি প্রার্থী গত লোকসভা নির্বাচনে আমি রেখা পাত্রকে জিজ্ঞেস করছি না, আমি আপনাকে একজন ব্যক্তি হিসেবে জিজ্ঞেস করছি, সন্দেশখালীর একজন মানুষ হিসেবে জিজ্ঞেস করছি, সিবিআইয়ের ওপর ভরসা আছে আপনার? দেখুন, যে রাজ্যের পুলিশ আমাদের সহযোগিতা করেননি, সেখানে কিন্তু এই সিবিআই ইডি এসেই কিন্তু আমাদের অনেকটাই কিন্তু আশ্বস্ত করেছে, আর অপরাধীরা কিন্তু একের পর এক ধরা পড়ছে। আমরা আশাবাদী যে এই সিবিআই এরা এত তড়িঘড়ি করে প্রমাণ লুপাট করেছে, কিন্তু যারা প্রকৃত দোষী, আমরা আশা রাখছি যে ওনারা এই অপরাধীদেরকে ঠিক তদন্ত দ্বারা খুঁজে বার করবেন এবং ওনাদের উপযুক্ত শাস্তি দেবেন, এবং যারা এতটা এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে, তাদেরকেও খুঁজে বার করবেন এবং তাদেরও উপযুক্ত শাস্তি দেবেন, সেই আশাই আমরা আছি। 14ই আগস্ট রাত্রেবেলা যা ঘটলো গোটা শহর জুড়ে, গোটা বাংলা জুড়ে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভাবতে পেরেছিলেন যে এই রকম আকার নেবে? না, আমরা কখনোই ভাবতে পারিনি যে এই রাজ্যে যেখানে এত অত্যাচারের পরেও মা বোনেরা বিচার পায় না, মা বোনেরা রাস্তায় নামতে ভয় পায়। আজকের যখন এই 14ই আগস্ট যখন মা বোনেরা রাস্তায় নেমেছে, যারা রাত দখলের দায়িত্ব নিয়েছে, সেইখান থেকে আমার মনে এইটুকু আশা হয়েছে যে এইবার আশার আলো ফুটবে। কেননা যেখানে মা বোনেরা এই আরজিকর হসপিটাল কাণ্ডে এই বোনের সাথে যে ঘটনা ঘটেছে, তার স্বার্থে আজকের যেভাবে রাস্তায় লেবে পড়েছে, পুরো রাজ্য ভেঙে পড়েছে এই রাস্তায় আজকের, সেইখান থেকে আমরা একটা আশ্বাস পেয়েছি যে এই বোনের বিচার অবশ্যই আমরা পাবো। আর আমরা তো যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমরা লড়াই করে যাব, আমাদের এই লড়াই চলবে।
আমি রেখা আপনাকে একটু জিজ্ঞেস করব যে পিয়ালি দাস মাম্পি দাস অনেক সময় অনেকে বলেন যে জেল মানে তাকে জেলেও যেতে হলো, জেল হেফাজতেও থাকতে হলো, জেলে যেতে হলো, সেখান থেকে ফিরে এলেন, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাকে লড়াই করতে হচ্ছে, কিন্তু রেখা পাত্র একেবারে ভিভিআইপি হয়ে গেল। কোথাও মনে হচ্ছে আমি পিয়ালি দাস মানে মাম্পি দাস ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, কোথাও মনে হচ্ছে খুর খেলো মাম্পি দাস আর ক্ষীরটা খেলো রেখা পাত্র। দেখুন, এটা এটা তো কোনো বিষয় নয়, সবার মানে পারমিশনে আমার সন্দেশখালী আন্দোলনকারী মাম্পি দিদির থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা মা বোন এটায় সম্মত দিয়েছিল বলেই কিন্তু আজকের কিন্তু বসিরহাট লোকসভার প্রার্থী আমি হতে মাম্পি পেরেছিলাম। এমনি ঈর্ষা আপনার সঙ্গে কি রকম সম্পর্ক, এর মধ্যে কি একটু ঈর্ষা আছে দুজনের না না, মধ্যে? কোনোদিন নয়। আমরা দেখুন, উনিও সন্দেশখালীর মেয়ে, আমিও সন্দেশখালীরই মেয়ে এবং সন্দেশখালীরই পুত্রবধূ। তো আমরা একদম আপন ভাই বোনের মতো আমাদের সম্পর্ক। আমরা একরকম বলতে পারেন আমরা মানে আমরা একে অপরকে ছেড়ে সন্দেশখালীর শুধু মাম্পি দিদি নয়, আমরা সন্দেশখালীর মা বোন একে অপরকের কথা আমরা খুব গুরুত্ব দেই এবং একে অপরকের কথা শুনে আমরা কাজ করি। একজন যদি হাত তোলে আমরা সবাই তাদের সেই একজনের সাথে সাথে আমরা হাত কিন্তু তুলি। কোথাও মনে হচ্ছে না রেখা পাত্র এখন এত কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনাকে যেতে হচ্ছে সন্দেশখালীতে, এখন সব সময় এটা আপনি ইচ্ছে থাকলেও পারবেন না, আপনাকে গাড়িতে অনেক সময় যেতেই হচ্ছে, তো মনে হচ্ছে না যে আগের রেখা পাত্র তো আর নেই, এবং এটা কোথাও কোথাও একটা ঈর্ষার কারণ হয়নি আশেপাশে? না না, আমার সন্দেশখালীর মা বোনেরা এতটা মানে বিবেকহীন নয় যে তারা হিংসা করবে। তারাও জানেন যে এই জায়গায় দাঁড়িয়ে রেখাপাত্র যতটা সেফটি না দরকার, রেখাপাত্র 3টে বাচ্চা ততটা সেফটি। কেননা এটা জানেন যে সন্দেশখালীর মা বোন, শুধু রেখাপাত্র নয়, সন্দেশখালীর মা বোন যে নির্যাতনের শিকার হয়েছে, যে অত্যাচারের শিকার হয়েছে, সেটা আজকে রেখাপাত্রর মুখ বন্ধ করতে তার বাচ্চাদের ওপরেও অ্যাটাক আসতে পারে। সেই ক্ষেত্রে এটা নিয়ে কারোর মনে কোনো কৌতূহল নেই। সেটা আমি প্রত্যেক সপ্তাহের ভেতর 3-4 দিন করে ওনাদের পাশে যাচ্ছি, এটা নিয়ে আমরা বসছি, এটা নিয়ে আমরা আলোচনা করছি। সবার মনে একটাই আশা যে আগামী দিনটা আমাদের খুব ভালো হবে, আর এই আরজি করের বিচার চাই। সবার মনে একটাই আন্দোলন আবার জেগে উঠেছে, আমরা আরজি করের বিচার চাই, আমাদের বোন হত্যার বিচার চাই। অবশ্যই আমি এই প্রশ্নে যাবো, তার আগে শুধু একটা প্রশ্ন করছি যে দেখুন, আপনি শেখ শাহজাহানের নাম করছেন, আপনি শিবু হাজরার নাম করছেন, উত্তম সর্দারের নাম করছেন, আমি আপনাকে শুধু জিজ্ঞেস করছি, দেখুন এরা প্রত্যেকে আপনার কথা মতো এরা প্রত্যেকেই একটা একটা বলা যেতে পারে দল, এবং একজন না থাকলে আরেকজন থাকে না, আমি এগুলো তর্ক মেনে নিচ্ছি, কিন্তু এদের মধ্যে ব্যক্তিগতভাবে আপনার সবচেয়ে ক্ষতি কে করেছে? দেখুন, এখানে ব্যক্তিগতভাবে শিবু হাজরা, উত্তম সর্দার, এটা আর সেটা হয়েছে শেখ শাহজাহানের পারমিশনে, সেটা শেখ শাহজাহানের পারমিশনে। আজকে সন্দেশখালীর মা বোনের যে ক্ষতিটা হয়েছে তার ভিতরে এই 3জন সমানভাবে দায়ী, সমানভাবে অপরাধী, এরা সমানভাবে অপরাধী। আমরা এদের শাস্তি চাই। এরা কোনো এতে যদি ছাড়া পেয়ে যায়, এরা কিন্তু আবার মানে এখন যে ওনাদের যে অনুগামীরা আছে, ওনাদের এখনও যে যে কাজ করছে যে তৃণমূলের যে কর্মীগুলো, ঠিক এরাও কিন্তু শেখ শাহজাহানের মতোই ঠিক খতরনাক মানুষ। তো আমরা চাই যে এদের যেন ঠিক উপযুক্ত শাস্তি হয়, এরা যেন কখনোই না ছাড়া পায়। অবশ্যই আমি একেবারে শেষ প্রশ্ন করব, আপনি নিজেও আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছেন, আপনাদের অভিযোগ অনুযায়ী আর কি, আপনারা দেখলেন সেখানে রাজ্য পুলিশ কাজ করেনি, এটা আপনার বক্তব্য। আবার আপনি এটাও বলছেন যে মহিলা পুলিশ যারা গিয়েছিলেন পরবর্তীকালে, তারা কিন্তু মহিলা হিসেবে তারা তাদের শিরদাঁড়া সোজা রেখে কাজ করেছেন, এটাও বলেছেন। এবং পরবর্তীকালে সিবিআই, কোথাও কি মনে হচ্ছে যে আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ যা বলছেন সেটা কতটা বিশ্বাসযোগ্য ছিল, আর সিবিআই এখন সেই তদন্তের ভার নিয়েছে, কতটা আশ্বস্ত বা কতটা আপনি হতাশ হচ্ছেন? কোথাও কি মনে হচ্ছে কিছু একটা লুকানো হচ্ছে? অবশ্যই। এখানে একটা বিষয় দেখুন, যে মুহূর্তে এই ঘটনাটা ঘটেছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে 1 সপ্তাহ সময় নিয়েছিল যে 1 সপ্তাহ পরে সিবিআইয়ের হাতে কেসটা তুলে দেওয়া হবে। যে ওনারা যে কদিন এই কয়েকটা দিনের সময় নিয়েছিল, ওনারা কিন্তু এই প্রমাণগুলো লোপাট করার জন্য, আর প্রমাণ লোপাট করতে ওনারা পুরো
সক্ষম হয়েছেন। আর তবুও এই সন্দীপ ঘোষ যে অত্যাচারের সাথে যে মানে দুর্নীতি সাথে যেভাবে যুক্ত উনি, তা আমরা আশা করছি অবশ্যই আমাদের বোনের হত্যার যে প্রমাণ লোপাট করেছে, তারপরেও যে প্রমাণগুলো সামনে আসছে, তার থেকে কিন্তু আমরা আশা আছে আমাদের সিবিআইয়ের উপরে যে উপযুক্ত শাস্তি ওরা পাবে, আর উপযুক্ত শাস্তি পেতেই হবে। আপনি কি, আমি শেষ প্রশ্ন করবো, আপনি কি মনে করেন শেখ শাহজাহান যেমন সন্দেশখালি চালাতেন, ঠিক সেইভাবে আরজি করকেও চালাতেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। এই সঞ্জীব ঘোষ কিন্তু আরজি কলের পুরো শেখ শাহজাহানের মতো একটা গ্যাং, পুরো হসপিটাল। তবে আপনি মনে করেন আরজি কলের শেখ শাহজাহান ছিল ডক্টর সন্দীপ ঘোষ, এটা আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই টাফ টকে আবার আসবেন। আমি জানি এই সময় আমাদের কারোর ভালো মন নেই, আমরা সবাই একটাই আমরা সবাই এক্ষেত্রে বোধহয় আমার মনে হয় কারোর সঙ্গে কারোর প্রভেদ নেই। যার যেই পেশা হোক, যেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক, যেই ফুটবল টিমের সমর্থক হোক, বা যে কলকাতায় আছে বা বাংলার বিভিন্ন জায়গায় আছে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা আছে বা পৃথিবীর বিভিন্ন জায়গা আছে, আমরা সবাই চাই আরজি করের বিচার। অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আবার দেখা হবে। টাফ টক উইথ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকো আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।